where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং, আমার নাম সুপ্রতিম রায়। আমি অকর্ম স্কুলের বায়োলজির টিচার। আমি ক্লাস 8-এর অণুজীবের জগৎ এই অংশটা পড়াবো। তো এই অংশটার একটা পার্ট, অর্থাৎ বিভিন্ন যে অণুজীব রয়েছে তাদের সম্পর্কে আমি আগের ক্লাসে পড়িয়েছি। অর্থাৎ সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, আর্দ্রপ্রাণী, ছত্রাক, শৈবাল এদের সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। তাদের চরিত্র সম্পর্কে এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই অণুজীবের জগতের যে আরেকটা পার্ট, সেই পার্টটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেই পার্টটাতে রয়েছে আমরা যত রকমের অণুজীবকে নিয়ে আলোচনা করেছি, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি, তাদের চরিত্র সম্পর্কে জেনেছি, তাদের সাথে আমাদের আন্তঃসম্পর্কটা কি। আন্তঃসম্পর্ক বলতে বোঝাচ্ছে যে তাদের সাথে আমাদের ইন্টারাকশন কি হচ্ছে। তো এই ইন্টারাকশন বা আন্তঃসম্পর্ক বলতে বোঝাচ্ছে কিন্তু ক্ষতিকর দিক এবং ভালো দিক, অর্থাৎ লাভজনক দিক দুটোই রয়েছে। তো আমরা এই ক্ষতিকারক দিকগুলোকে নিয়ে প্রথমে আলোচনা করব। অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্দ্রপ্রাণী, ছত্রাক এরা আমাদের কি কি ক্ষতি করে। তো এরা আমাদের ক্ষতি বলতে আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তাহলে আমরা এখানে যেটা পাবো, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়াল ডিজিজ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাইরাল, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ। তারপর আছে আর্দ্রপ্রাণী বা প্রোটোজোয়া, আছে ফাঙ্গাল বা ছত্রাক ঘটিত রোগ। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া বা আর্দ্রপ্রাণী ঘটিত রোগ এবং ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেমন হচ্ছে গিয়ে কি, যক্ষা, টিউবারকিউলোসিস যেটাকে বলা হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা ব্যাসিলাস টিউবারকিউলোসিস আগে নাম ছিল, এখন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এরা যক্ষা রোগ সৃষ্টি করছে। কিভাবে সৃষ্টি করছে না, হাঁচি, কাশি, থুতু, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তার হাঁচি, কাশি, থুতু, লালা, কফ ইত্যাদির মাধ্যমে তারা বাইরে যখন সেটা এক্সপোজড হচ্ছে, তখন সেখান থেকে বিভিন্নভাবে সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং তারা সেখানে তখন যক্ষা রোগ সৃষ্টি করছে। ঠিক একই রকমভাবে সেখানে রয়েছে কলেরা, ভিব্রিও কলেরি। আগের দিন বলেছি ভিব্রিও কলেরি কমা আকৃতির একটা ব্যাকটেরিয়া, তারা কলেরা রোগ সৃষ্টি করছে। সেটা খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করতে পারে। ডায়রিয়া, আমাশা যেটাকে বলা হয় ডায়রিয়া, সেটা আছে। টাইফয়েড, ব্যাস সালমোনেলা টাইফোসা বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, তারা আমাদের দেহে টাইফয়েড রোগ সৃষ্টি করছে। হুপিং কাশি, তারপরে হচ্ছে ডিপথেরিয়া, নিউমোনিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সেখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ক্ষতিকারক দিকগুলোকে নিয়ে আমরা আলোচনাটা করছি। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগগুলোর নাম আমরা জানলাম। এবার আছে ভাইরাস ঘটিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, পক্স, মাম্পস, হাম, তারপরে বিভিন্ন ধরনের রয়েছে পোলিও, জলাতঙ্ক, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। এই যে রোগগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে, তারা এই রোগগুলো করছে। যেমন হেপাটাইটিস কথাটা এসছে হেপাটিক্স, আমাদের যকৃৎ
মানে লিভার, এই লিভারকে আক্রমণ করে। লিভারকে আক্রমণ করলে সেখানে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস এগুলো রয়েছে। তা এখন আমরা কি করছি না, যখন শিশু জন্মাচ্ছে তখন জন্মানোর সঙ্গে সঙ্গে এই যে রোগগুলো রয়েছে তাদের বিভিন্ন ধরনের টিকা দেওয়া হচ্ছে। এই টিকা সম্পর্কে আমরা কিন্তু পরে আলোচনা করব। তো তারা কি করছে না, তারা এই লিভারটাকে আক্রমণ করছে, করে সেখানে সেটা ক্ষতিগ্রস্ত করছে। আমাদের জন্ডিস, সাধারণভাবে সেটাকে আমরা বলি জন্ডিস, আমাদের গা হাত পা হলুদ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এবার রয়েছে গিয়ে আদ্যপ্রাণী ঘটিত রোগ, অর্থাৎ যেমন অ্যামিবিয়াসিস, অ্যামিবা, সাধারণভাবে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা বলে একটা অ্যামিবা মতো দেখতে প্রাণী রয়েছে, তারা জল বা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। অ্যামিবিয়াসিস হচ্ছে। জিয়ারডিয়াসিস, শাক, তরি তরকারি, বিশেষ করে বর্ষার সময়, এই সময় আমাদের এই অ্যামিবিয়াসিস এবং জিয়ারডিয়াসিস এই রোগগুলো হয়ে থাকে। তার কারণ হচ্ছে গিয়ে যে তারা এই সময়টাতেই তাদের মানে বৃদ্ধিটা বেশি হয়, অর্থাৎ তাদের যে বংশবিস্তার সেটা খুব বেশি পরিমাণে হয়। এটা হচ্ছে তাদের অনুকূল পরিবেশ। এই সময় তারা কি করছে না, বিভিন্ন শাকসবজি, পাতা, ফল টল ইত্যাদির মধ্যে তারা সেখানে তাদের বংশবিস্তার করতে থাকছে। এবার সেটাকে যদি আমরা বাড়িতে নিয়ে এসে অনেক সময় কি হয়, হয়তো কোনো কারণে সেটা থেকে যায়, তখন সেটা আমাদের শরীরের মধ্যে কিন্তু রোগ সৃষ্টি করছে। একটা ফল কিন্তু সে জিয়ারডিয়াসিস বা অ্যামিবিয়াসিস সে তৈরি করতে পারে না, কিন্তু সেই ফলটা বা শাকসবজির পাতা বা কোনো অংশের মধ্যে যদি এই অ্যামিবা মানে বা সেই আদ্য প্রাণীটা যদি থেকে যায়, তখন তারা আমাদের শরীরের মধ্যে তারা প্রবেশ করছে এবং সেখানে তারা সেই রোগটা সৃষ্টি করছে। অর্থাৎ ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত, তাহলে তারা সেখান থেকে থাকবে না। বা তাদেরকে নির্মূল করার জন্য বা তাদেরকে পরিষ্কার করে রাখার জন্য বা পরিষ্কার করার জন্য ভালো করে ধুতে হবে, ক্লিন। তারপরে রয়েছে সেখানে ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস, হ্যাঁ, কালাজ্বর ইত্যাদি। এগুলো হচ্ছে কি অর্থাৎ আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। সর্বশেষে আসছি আমরা ছত্রাক ঘটিত রোগ, ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ বলতে এই বর্ষার সময়, অর্থাৎ বর্ষার সময় বলতে না, গরমের সময়, অর্থাৎ এই যে টেম্পারেচার, এই যে আর্দ্রতা এবং উষ্ণতা, এইটা হচ্ছে কি সবসময় যে কোনো রোগের একটা আদর্শ পরিবেশ। তো আমাদের অনেকের এই সময়টা কি হচ্ছে না, প্রচণ্ড ঘাম, যেখানে আমাদের জামা কাপড় রয়েছে, হ্যাঁ, আর্মপিট রয়েছে, আমাদের ঘাড় বা গলা ইত্যাদি জায়গাগুলো রয়েছে, যেগুলো বা আমরা অনেকক্ষণ ধরে মোজা পরে থাকছি, ঠিকমতো সেই মোজাটা ধোয়া হচ্ছে না বা জামা কাপড় ধোয়া হচ্ছে না। কি হচ্ছে না, সেখানে এই ছত্রাক, বিভিন্ন ধরনের ছত্রাক সেখানে তারা বসবাস করছে, অর্থাৎ স্পোরগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ তারা মাইক্রো অর্গানিজমস। এবার সেই স্পোরগুলো পড়ছে, এবার তারা সেখানে কি করছে না, বাসা বাঁধছে। এই বাসা বাঁধার ফলে যে আমাদের একটা উপসর্গ দেখা দিচ্ছে, দাঁত, হাজা, চুলকুনি, অ্যালার্জি জিনিসটা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নয়। অনেকের দেখবে শোনা যায় যে তাদের বিভিন্ন ধরনের খাদ্য, কারোর ইলিশ মাছ খেলে হাঁপানি ওঠে বা র্যাশ বেরোয় গা দিয়ে, চিংড়ি মাছ খেলে গায়ে র্যাশ বেরোয়, বেগুন খেলে গায়ে র্যাশ বেরোয়, কোনো নির্দিষ্ট নয়। এক একজনের ক্ষেত্রে এক একটা সেটা হতে পারে। কিন্তু এইগুলো ছাড়াও, এগুলো তো খাদ্যের কথা বললাম, এগুলো ছাড়াও অ্যালার্জি হচ্ছে এমন কিছু বিজাতীয় বস্তু যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে পর আমাদের একটা সিমটমস বা লক্ষণ দেখা দেয়, একটা অস্বস্তিকর পরিবেশ আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয়। সেটা হচ্ছে অ্যালার্জি। সেটা আমাদের নাক, মুখ, কান, গলা ইত্যাদি, ফুসফুস ইত্যাদি বিভিন্ন জায়গাতেও তারা এই ছত্রাক রোগ সৃষ্টি করতে পারে বা রোগ সৃষ্টি করে। এবার আমরা আসছি এই যে এরা, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্যপ্রাণী এবং ছত্রাক, এরা আমাদের মধ্যে আসছে কিভাবে না, বেশিরভাগ ক্ষেত্রেই আসছে জলের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। বল স্যার বাতাস তো পরিষ্কার, হ্যাঁ বাতাস পরিষ্কার, কিন্তু এই যে আমরা এখন মাস্ক পরে ঘুরছি, মাস্ক পরে ঘোরার কারণটা কি না, ধুলো বালি ময়লার সাথে যাতে কোনো ভাইরাল পোরশন, যেহেতু এখন করোনার আবহাওয়া চলছে, সেজন্য সেই ধরনের কোনো ভাইরাল পার্টিকেলস আমাদের নাকের মাধ্যমে ফুসফুসে বা শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে ধুলো বালি ময়লা
আবর্জনা যেখানে রয়েছে সেই সমস্ত জায়গাগুলোর থেকে বিভিন্ন রকমভাবে সেটা ছড়াচ্ছে। এই ছড়ানোর জন্য আমরাই দায়ী। কেন না, এই ছড়ানোটা একটা জায়গায় যেখানে রয়েছে সেখানে ঠিক মতো সেখানে ডাম্পিং হচ্ছে না, যার ফলে সেখান থেকে আস্তে আস্তে পায়ে বাস বিভিন্ন ভেহিকলসের চাকার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কোনো গবাদি পশু যাচ্ছে তার মাধ্যমে আস্তে 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 সেই দূষিত নোংরা জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। বাহকের মাধ্যমে যেমন ম্যালেরিয়া, সেটা কি হচ্ছে না স্ট্রি অ্যানোফিলিস মশার মাধ্যমে সেটা আমাদের শরীরে প্রবেশ করছে। সেখানে এডিস মশা রয়েছে, কিউলেক্স মশা রয়েছে, সবই স্ত্রী মশাগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। অন্যান্যভাবে বলতে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইচআইভি ভাইরাস, সেটা যারা ড্রাগ নেয় যার হয়েছে তার মাধ্যমে সেখান থেকে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে পর সেখানে সেটা ছড়াচ্ছে। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, অর্থাৎ এইডস রুগীর যদি ব্লাড কোনো রকমভাবে অন্য কোনো সুস্থ ব্যক্তিকে দেওয়া হয় তাহলে সেখানে সেই ভাইরাসটা ছড়িয়ে পড়বে, অর্থাৎ রোগটাও ছড়িয়ে পড়বে। রক্ত সঞ্চালনের মাধ্যমে সেখানে হয়ে থাকে হেপাটাইটিস, এই ধরনের একটা রোগ। অর্থাৎ কোনো ব্যক্তির যদি হেপাটাইটিস রোগ হয়ে গিয়ে থাকে এবং সে যদি সেটা সাপ্রেস করে, চেপে রেখে, লুকিয়ে সে যদি ব্লাড দেয়, সেই ব্লাড যদি অন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেই ব্যক্তির সেই রোগগুলো হবে। আচ্ছা, তো এবার আমরা আসছি সেটা হচ্ছে গিয়ে কি না, এটা হলো এক ধরনের আন্তঃসম্পর্ক। অর্থাৎ আমরা এখানে দেখলাম ক্ষতিকারক দিক, অর্থাৎ এই ভাইরাস, ব্যাকটেরিয়া, আর্দ্রপ্রাণী এবং ছত্রাকেরা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে, তাহলে অবশ্যই সেটা ক্ষতিকর। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ভালো দিক, অর্থাৎ উপকারী দিক, সোজা কথায় বেনিফিশিয়াল অ্যাসপেক্টস অফ দ্য মাইক্রো অর্গানিজমস। উপকারী দিক, তো প্রথমে খুব সাধারণভাবে কয়েকটা জিনিস দিয়ে শুরু করি যেগুলো আমাদের পরিচিত। আমরা বাড়িতে দই খাই, অনেক বাড়িতেই দই পাতা হয়। দই পাতার জন্য দুধটাকে একটু গরম করা হয়, গরম করে তার মধ্যে দইয়ের সাজা বলা হয় সেটাকে, একটুখানি দই চামচে করে নিয়ে সেই দুধটার মধ্যে গুলে দেওয়া হয়, গুলে দিয়ে তারপর সেটাকে সেটেল করে রাখা হয়, একটা কিছু দিয়ে চেপে রাখা হয়। পরের দিন দেখা যায় বা কয়েক ঘন্টা পরে দেখা যায় যে সেই দুধটা দইয়ে রূপান্তরিত হয়েছে। কি করে না, এখানে ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা উপকারী ব্যাকটেরিয়া, সে দুধকে দইয়ে রূপান্তরিত করছে। তাহলে এই যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা দুধকে যে দইয়ে রূপান্তরিত করছে, তাহলে কি হলো না, সেখানে আমরা একটা ব্যাকটেরিয়া একটা উপকারী দিক পেলাম। এটা হচ্ছে একটা। এরকম আরও বহু আছে, আমরা আলোচনা করব আস্তে আস্তে। আমাদের অন্ত্রের মধ্যে একটা ব্যাকটেরিয়া বাস করে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে এসচেরিচিয়া কোলাই। সংক্ষেপে আমরা বলি ইকোলি, আমরা সংক্ষেপে বলি ইকোলাই বা ইকোলি। তো এই এসচেরিচিয়া কোলাইটা কি করে না, আমাদের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষণ করে। আমরা ভিটামিন B12 বাজার থেকে অনেক সময় কিনে খাই। আমাদের কোনো রোগ হলে অ্যান্টিবায়োটিক ডাক্তার দেয়, সেই অ্যান্টিবায়োটিকের সাথে সাথে ভিটামিনের ট্যাবলেট বা টনিক দেয়। কেন না, তার কারণটা হচ্ছে গিয়ে যে অ্যান্টিবায়োটিক মানেই হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে গিয়ে অ্যান্টি মানে বিরুদ্ধে, বায়োটিক মানে জীব। অর্থাৎ আমার শরীরে যে রোগটা হয়েছে সেই রোগটার কারণ হিসেবে কোনো ব্যাকটেরিয়া রয়েছে বা ভাইরাস রয়েছে বা অন্য কোনো কিছু জীবাণু রয়েছে, তাদেরকে মারার জন্য
একটা মেডিসিন দেওয়া হয়েছে, একটা ওষুধ দেওয়া হয়েছে। তো আমার শরীরে এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটা যখন যাবে তখন সে নিঃসন্দেহে সেই ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াটা রয়েছে বা জীবটা রয়েছে তাকে মারবে, কিন্তু তার সাথে সাথে একেও মারবে, এও মারা যাবে। তাহলে এ মারা গেলে পর তাহলে ভিটামিন বি12 আমার অন্ত্রের মধ্যে সেক্ষেত্রে সংশ্লেষিত হবে না, তাহলে আমার শরীরে ভিটামিন বি12-এর অভাব দেখা দেবে। এই অভাবটা যাতে না হয় সেই জন্য ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ভিটামিনের ক্যাপসুল বা সেই জাতীয় কোনো ওষুধ বা টনিক ডাক্তারবাবু সেজন্য প্রেসক্রাইব করে। তাহলে এখানে গেল আমরা দুটো উপকারী ব্যাকটেরিয়ার নাম পেলাম এই মুহূর্তে, একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, একটা হচ্ছে এসচেরিয়া কোলাই। আমরা ইডলি, দোসা এগুলো খাই, ভালোই লাগে। তো ইডলি দোসার যে মিক্সচারটা, সেই মিক্সচারটা যেখানে থাকে, যে কন্টেনারের মধ্যে থাকে, সেই কন্টেনারের কাছে গিয়ে যদি একটু স্মেল নেওয়া যায়, একটু গন্ধ শোকা যায়, তাহলে দেখা যাবে একটা টক টক গন্ধ বেরোচ্ছে। তার কারণ কি না, তার কারণ হচ্ছে গিয়ে যে এখানে ইডলি এবং দোসা বানানোর জন্য সেখানে কলাই ডাল বা বিউলির ডাল এবং তার সাথে চাল বেটে রেখে দেওয়া হয়, এবং এই গরমের সময় এটা হচ্ছে উপযুক্ত পরিবেশ ব্যাকটেরিয়া গ্রো করার জন্য। তার মধ্যে এবার ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন ঘটে। এই ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন, এই যে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ার ফলে সেখানে কি হচ্ছে, একটা টক টক সেখানে গন্ধ বেরোয়। কিন্তু সেটাতে কি হয় না, সেটার জন্যেই ইডলি এবং দোসার যখন পরে যে আমরা যে ব্যাটারটা তৈরি করে যখন সেখানে সেই জিনিসটা তৈরি করছি, তখন সেটা আমাদের কাছে একটা খাদ্য হিসেবে আমরা পাচ্ছি। সাধারণভাবে যদি আমরা সেটাকে ব্যবহার করতাম তাহলে কিন্তু সেই জিনিসটা হতো না। এটা হলো আরেকটা দিক। এবার কি হচ্ছে না, এবার আসি আমাদের যে বিভিন্ন ধরনের যে ডাল জাতীয় খাদ্য খাই, ডাল, যত রকমের ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, ছোলার ডাল, কলাই ডাল, বিউলির ডাল ইত্যাদি ইত্যাদি। তো এই ডাল জাতীয় উদ্ভিদের গোত্র হচ্ছে গিয়ে লেগুমিনেসি, লেগুমিনোসি। সাধারণভাবে এদেরকে আমরা শিম্বি গোত্রীয় উদ্ভিদ বলি, শিম্বি। শিম্বি গোত্রীয় উদ্ভিদ। এই শিম্বি গোত্রীয় উদ্ভিদের মধ্যে কিন্তু মটরশুঁটি, শিম, বরবটি, অর্থাৎ যত ধরনের এই ধরনের এবং ডাল, পৃথিবীতে যত ধরনের ডাল রয়েছে তার সাথে শিম, ধনচে, ঠিক আছে, বরবটি ইত্যাদি এরা রয়েছে, সয়াবিন এরা রয়েছে। অনেক সময় খেয়াল করে দেখবে যে দুটো ফসলের মাঝখানে এক সময় জমিতে ধনচের বীজ ছড়িয়ে দিয়ে ধনচের চাষ করা হয়। ধনচের গাছগুলো একটু বড় হলে পর ট্রাক্টর দিয়ে সেই ধনচে গাছগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তো আসা যাক যে আমাদের দেহে যে আমরা যে প্রোটিন জাতীয় খাদ্যগুলো গ্রহণ করি তার মধ্যে দুই ধরনের প্রোটিন রয়েছে, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম এগুলো রয়েছে, ছানা। আর উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে তাহলে কি রয়েছে? প্রথমেই আসবে ডাল, সয়াবিন ইত্যাদি। তো এই ডাল এবং সয়াবিন, ডাল বলতে কিন্তু নির্দিষ্ট কোনো নাই, সব রকমের ডালের মধ্যেই কিন্তু প্রোটিন রয়েছে। কিভাবে ডালের মধ্যে তাহলে সেই প্রোটিনটা আসছে না, শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলের মধ্যে সেখানে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। রাইজোবিয়াম, রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়াটা বাতাসের মধ্যে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে সরাসরি তারা আবদ্ধ করতে পারে, আর কেউ পারে না। এর হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। অর্থাৎ এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এদের মধ্যে ওই শিম্বি গোত্রীয় উদ্ভিদের বা ডাল জাতীয় শস্যের উদ্ভিদের মধ্যে, মটর গাছের উদ্ভিদের মূলের মধ্যে সেখানে বাসা বাঁধে। বাসা বাঁধে সেখানে অর্বুদ গুটি তৈরি করে, অর্বুদ বা গুটি তৈরি করে, নডিউল বলা হয়, নডিউল। এই গুটির মধ্যে ওরা বসবাস করে, বাতাসের নাইট্রোজেনকে তারা আবদ্ধ করে। নাইট্রোজেন জাতীয় খাদ্য অর্থাৎ প্রোটিন তৈরি করার জন্য নাইট্রোজেন অনাবশ্যক, মানে একদম দরকার, অনাবশ্যক না, সরি, আবশ্যক, অর্থাৎ সেটা দরকার। তো এই
নাইট্রোজেনটাকে তারা কি করছে না, ডাল জাতীয় উদ্ভিদ তারা মটর গাছকে তারা সাপ্লাই দিচ্ছে। পরিপ্রেক্ষিতে তারা কি পাচ্ছে, তারা মটর গাছের কাছে আশ্রয় পাচ্ছে এবং পুষ্টি পাচ্ছে। এই ধরনের যে একটা সম্পর্ক, এটাকে বলছে, এই আন্তঃসম্পর্কটা বলছে মিথজীবী মিথজীবী সম্পর্ক। মিথজীবী অর্থাৎ একে অপরকে সেখানে উপকারের ভিত্তিতে বা সাহায্যের ভিত্তিতে, পুষ্টি সাহায্যের ভিত্তিতে বা বিভিন্ন সাহায্যের ভিত্তিতে তারা যেটা হচ্ছে সেটাকে হচ্ছে মিথজীবী সম্পর্ক। একই রকমভাবে এসিরিচা করে যে আমাদের মধ্যে যে থাকছে, আমাদের অন্ত্রের মধ্যে যে থাকছে, সেখানেও কিন্তু সেটা মিথজীবী সম্পর্কের মধ্যেই পড়ছে। তাহলে সেই কারণে যে আমরা যে উদ্ভিজ্জ প্রোটিন ডাল জাতীয় শস্য থেকে পাচ্ছি, তার কারণটা তাহলে কি না, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। তো এটা মিথজীবী ব্যাকটেরিয়া। তাছাড়াও আরও কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা নাকি বাতাসের নাইট্রোজেনকে সরাসরি আবদ্ধ করতে পারে, কিন্তু তারা সেটা মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে নয়। সেখানে রয়েছে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। এরাও কি করেছে, এরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, অর্থাৎ সেটা মটর গাছের উদ্ভিদের বা কোনো উদ্ভিদের সাথে থাকছে না, তারা স্বাধীনভাবে আলাদা থাকছে। তারা বাতাসের নাইট্রোজেনকে কিন্তু আবদ্ধ করছে সেখানে নাইট্রেট এবং নাইট্রাইট লবণ রূপে, ঠিক আছে। তারা সেখানে আবদ্ধ করে আমাদের সেখানে নাইট্রোজেনের যে জমিতে যে নাইট্রোজেনের যে একটা দরকার, প্রয়োজনীয়তা, সেটা তারা পূরণ করছে। এখানে অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন বলে দুটো কথা আছে। তো অ্যামোনিফিকেশন হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের পচা গলা প্রাণীদেহ, জীবদেহ যখন থাকছে, তখন সেটা বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। আমরা দেখি বিভিন্ন রকমভাবে যে কোনো গাছ, কোনো উদ্ভিজ্জ অংশ, অর্থাৎ উদ্ভিজ্জ অংশ এবং বিভিন্ন মৃত প্রাণীজ অংশ বিভিন্ন জায়গায় পড়ে থাকে। প্রথম দিকে বিভিন্ন একটা গন্ধ বেরোয় প্রাণীজ অংশ থেকে, তো সেই অর্থাৎ আমরা বলছি পচে গেছে। তো এই পচন ক্রিয়ার জন্যই কিন্তু সেখানে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দায়ী। তারা ওই পচনশীল যে জৈব বস্তুগুলো যে রয়েছে তাদের থেকে সেখানে অ্যামোনিয়াতে রূপান্তরিত করছে। সেটা এই ঘটনাটাকে বলা হচ্ছে কি অ্যামোনিফিকেশন। এটাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন, যেখানে নাকি অ্যামোনিয়া তৈরি হচ্ছে, NH3। তো এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়াটা তৈরি হবার পরে সেখানে এবার সেখান থেকে অ্যামোনিয়া থেকে সেখানে তৈরি হবে সেখানে নাইট্রেট এবং নাইট্রাইট। তারপর সেখান থেকে হচ্ছে নাইট্রেট। তো এই নাইট্রাইট, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট এই যে তৈরি হচ্ছে, এটাকে বলছে নাইট্রিফিকেশন। তো এই যে নাইট্রিফিকেশন, এই নাইট্রিফিকেশনের জন্য সেখানে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর এই ব্যাকটেরিয়াগুলো দেয়। তাহলে আমরা এই যে জিনিসটা আলোচনা করলাম, আমাদের দেহের উদ্ভিজ্জ প্রোটিনের সম্পর্কে আমরা যে বিভিন্ন ঘটনাগুলো বললাম বা বিভিন্ন যে কারণগুলো বা কাজগুলো বললাম, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম বললাম। কি কি? রাইজোবিয়াম বললাম, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কেন? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমাদের সমস্ত জীবজ অংশের মধ্যে যে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো যে থেকে যাচ্ছে, অর্থাৎ প্রোটিন থেকে গেল, তাদের থেকে মৌলিক নাইট্রোজেন এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বাতাসে ফিরিয়ে দেয় নাইট্রোজেন রূপে। বাতাসে যদি নাইট্রোজেন মৌলিক নাইট্রোজেন রূপে না ফিরিয়ে দেয় এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাহলে পরবর্তীতে আমরা ওই যে কাজগুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তারপরে ওই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ইত্যাদি, তারা যে বাতাসে নাইট্রোজেনকে সরাসরি যে আবদ্ধ করছে, তাহলে সেই নাইট্রোজেনটাই তো থাকবে না পরিবেশে। তাহলে এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেই কাজটা করছে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? এখানে আমরা জানতে পারলাম যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার একটা উপকারী দিক, একটা দিকে কিছু কিছু দিক, দুধ থেকে দই তৈরি হচ্ছে, ইডলি দোসা তৈরি হচ্ছে, ইডলি দোসার যে ব্যাটারটা তৈরি হচ্ছে, নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে, যার ফলে আমরা প্রোটিন জাতীয় খাদ্য পাচ্ছি। এবার আমরা আসব এই ব্যাকটেরিয়ার আরও কিছু
দিক। তো এই দিকে যাওয়ার আগে আমরা এখানে যেটা আমরা বললাম যে মিথুজীবী সিম্বায়োসিস, সেটাকে নিয়ে যেমন আলোচনা করেছি, সেরকম পরজীবিতা এবং মৃতজীবিতাও বলে দুটো সম্পর্ক রয়েছে, অর্থাৎ আন্তঃসম্পর্কের মধ্যে তিনটে অংশ রয়েছে। একটা হচ্ছে পরজীবিতা, একটা হচ্ছে মিথজীবিতা, একটা হচ্ছে মৃতজীবিতা। তো মিথজীবিতা নিয়ে আমরা আলোচনা করেছি। পরজীবিতা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আর্দ্রপ্রাণী, এরা বিভিন্ন প্রাণীর বা জীবদের মধ্যে বসবাস করে তাদের দেহে রোগ সৃষ্টি করে। অর্থাৎ আমরা প্রথমেই যেটাকে নিয়ে আলোচনা করছি যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্দ্রপ্রাণী এবং ছত্রাক, এরা সবাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এরা হচ্ছে পরজীবী। অর্থাৎ অন্যের ওপর, অন্য জীবের ওপর তারা নির্ভরশীল বা অন্য জীবকে তারা আক্রমণ করে, তাদের আশ্রয়স্থল হিসেবে সেটাকে নিয়ে তার দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং সেই শোষণের পরিপ্রেক্ষিতে তার দেহে রোগ সৃষ্টি করে। এটা হচ্ছে পরজীবিতা। আর মৃতজীবিতা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস ইত্যাদি যারা রয়েছে, যারা পচা গলা জীবদেহ, অর্থাৎ জীবদেহ বলতে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ উভয়ের দেহ থেকে তারা সেখানে কী রয়েছে, পুষ্টিরস শোষণ করে নিজেদের পুষ্টি সম্পন্ন করছে। এটাকে বলছে মৃতজীবিতা। অর্থাৎ যেহেতু মৃত জীবদেহ থেকে তারা সেই পুষ্টিরস শোষণ করছে, সেজন্য সেটাকে বলা হচ্ছে মৃতজীবিতা। তা আমরা, এটা গেল আন্তঃসম্পর্কের তিনটে দিক। তার মধ্যে আমরা বেশ কিছু উপকারী দিকও আমরা আলোচনা করে নিয়েছি। এবার আরও কিছু উপকারী দিক আমরা আলোচনা করব। তো এই আরও কিছু উপকারী দিক আলোচনা করার মধ্যে সেখানে রয়েছে ওষুধ প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের আরও দিক রয়েছে। তো প্রথমে আমরা আসছি ওষুধ প্রস্তুতি, মেডিসিন। তো মেডিসিন বলতে সাধারণভাবে ওষুধ বোঝায়। তো সেই সাধারণ ওষুধের মধ্যে, ওষুধ আমরা কখন খাই? আমাদের দেহে কোনো রোগ হলে তখন নির্দিষ্ট সেই ওষুধগুলো খাওয়া হয়। তো এই ওষুধগুলোর মধ্যে সাধারণ কিছু ওষুধ রয়েছে, আবার কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে। তো অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? অ্যান্টিবায়োটিক একটু আগে আমরা আলোচনা করেছি। অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে, আর বায়োটিক হচ্ছে কি জীব, অর্থাৎ জীবের বিরুদ্ধে কাজ করবে এই ধরনের একটা উপাদান। তো কথা হচ্ছে যে এই উপাদান বা এই জিনিসটা আমরা কিভাবে পাবো? তো তোমরা আলেকজান্ডার ফ্লেমিংয়ের নাম শুনেছো বা তার আবিষ্কার সম্পর্কে হয়তো অনেকেই জানো, যে তিনি ব্যাকটেরিয়ার গ্রোথ, বৃদ্ধি নিয়ে, পেট্রি ডিশের মধ্যে তার বৃদ্ধি নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো সেগুলিকে কভার করে রাখতে হয়, আর একটা পেট্রি ডিশ দিয়ে কভার করে রাখতে হয়। তো ভুলক্রমে তিনি একটা পেট্রি ডিশকে কভার করেননি। তো তিনি দেখছেন যে সেখানে নীলচে সবজে রঙের একটা বিন্দু সেটা গ্রো করেছে, এবং শুধু গ্রো করছে না, সেটা আস্তে 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 বড় হচ্ছে, এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে যে ব্যাকটেরিয়ার যে একটা কলোনি সৃষ্টি হয়েছিল, সেই কলোনিটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। পরে তিনি সেটাকে নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, তখন তিনি দেখলেন যে সেটা হচ্ছে এক ধরনের ছত্রাক, যার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। যেটা নাকি মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। অর্থাৎ কেন অ্যান্টিবায়োটিক? না, এই যে পেনিসিলিয়াম নোটেটাম নিঃসৃত কোনো বস্তু, নির্যাস, সেটা পাশে যে ব্যাকটেরিয়ার যে গ্রোথ বা বৃদ্ধি হচ্ছিল সেটাকে আটকে দিল, প্রতিরোধ করলো, বন্ধ করে দিল, ধ্বংস করে দিল। তাহলে নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু বস্তু রয়েছে যেই বস্তুটা সেটা অন্য কোনো ব্যাকটেরিয়ার গ্রোথকে, বৃদ্ধিকে কি করে না, বন্ধ করে দিতে পারে। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই পেনিসিলিয়াম নোটেটাম নিঃসৃত যে নির্যাস, সেটা হচ্ছে পেনিসিলিন, মানুষের আবিষ্কৃত প্রথম হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো এই পেনিসিলিয়াম নোটেটাম এবং পেনিসিলিন আবিষ্কৃত হওয়ার পরে বহু রোগ সেই অ্যান্টিবায়োটিক দ্বারা কী হয়েছে না, নির্মূল করা সম্ভব হয়েছে। এরপরে আরও প্রচুর অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে, এবং এখনও এই অ্যান্টিবায়োটিক, বহু রকমের অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়ে চলেছে, যার মধ্যে স্ট্রেপ্টোমাইসিন রয়েছে, ক্লোরোমাইসিটিন রয়েছে, অ্যাম্পিসিলিন রয়েছে, টেট্রাসাইক্লিন রয়েছে। এই বিভিন্ন ধরনের সেখানে
অ্যান্টিবায়োটিক রয়েছে, বাজারে প্রচুর ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে। এখন আমাদের যে সমস্ত কঠিন কঠিন যে বিভিন্ন ধরনের রোগগুলো হয় সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সেখানে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসগত যে বিভিন্ন রোগগুলো রয়েছে বা ছত্রাকঘটিত রোগগুলো রয়েছে সেগুলো সেখানে নির্মূল করা সম্ভব হয়েছে। তো এটা গেল আমাদের মেডিসিনের দিক, ওষুধ প্রস্তুতি। অর্থাৎ ওষুধ প্রস্তুতিতে আমরা এদের কাছ থেকে একটা উপকার পাই, উপকারী দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। ভ্যাকসিন, এই টার্মটার সাথে আমরা এখন ভীষণ পরিচিত। মোটামুটি যারা কথা শিখেছে বা কথা বুঝতে শিখেছে তারা এই আর কিছু না জানুক এই ভ্যাকসিন টার্মটা সবাই জানে, যে সবাই ভ্যাকসিন জিনিসটাকে ভ্যাকসিন নিয়েছিস, কটা নিয়েছিস, মানে এই ধরনের একটা মানে টার্ম আমরা সবাই পরিচিত। তো ভ্যাকসিন কিন্তু আমরা আমাদের দেশে শিশু জন্মানোর পর এবং শিশু জন্মানোর আগে থেকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের একটা তালিকা রয়েছে, টিকার ডোজ হিসাবে সেখানে সেই তালিকাটা রয়েছে। বিভিন্ন জায়গাতে সেই টিকা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়, যেমন পোলিওর টিকা দেওয়া হয়, মামসের টিকা দেওয়া হয়, বিসিজি মানে যক্ষা রোগের টিকা দেওয়া হয়, তারপরে মামস, হুপিং কাফি, টিটেনাস, বিভিন্ন ধরনের স্মল পক্স ইত্যাদিতে, হেপাটাইটিস, বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়, এবং সেটা বিভিন্ন বয়সে একটা নির্দিষ্ট করা আছে সেই ধরনের সেটা দেওয়া হয়। তো এই ভ্যাকসিন বা টিকা জিনিসটা কি? ভ্যাকসিন বা টিকা জিনিসটা জানার আগে আমাদের জানতে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিবডি, তো আমরা পড়ানোর সময় সেখানে অ্যালার্জি বলে একটা জিনিসকে নিয়ে একটু আলোচনা করেছিলাম। বলেছিলাম যে কোনো বিজাতীয় বস্তু আমাদের শরীরে প্রবেশ করলে, সবার ক্ষেত্রে নয়, সেই বিজাতীয় বস্তুটার নির্দিষ্ট প্রকৃতি রয়েছে, সেই অনুযায়ী কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যেই সে করতে পারে। একই সেই বিজাতীয় বস্তু বিভিন্ন লোকের মধ্যে প্রবেশ করছে, কিন্তু সবার শরীরের ক্ষেত্রে সেটা সমানভাবে তার যে লক্ষণ প্রকাশ করতে পারবে না। তো এই বিজাতীয় বস্তু সেটা যেমন ধুলোবালি বা কোনো ফুলের গন্ধ, এমনকি আমরা যে পশমের জিনিস পড়ছি সেই পশমের রোয়া, বিভিন্ন খাদ্যবস্তু হতে পারে। আবার একই সাথে কিন্তু সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এরাও হতে পারে, আদ্যপানি অর্থাৎ অণুজীবও হতে পারে। তো আমাদের শরীরে যখন কোনো, ধরা যাক চিকেন পক্স আমাদের অনেকেরই হয়েছে, তো এখানে বা মিজলস মানে হাম সবারই হয়েছে, অনেকেরই হয়েছে। তো বলা হয় যে একবার হলে আর হবে না। এর কারণটা কি না, চিকেন পক্স বা হামের যে ভাইরাসটা, মিজলস ভাইরাস বা চিকেন পক্স ভাইরাস, সেই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে আমাদের রোগ করে দিল, রোগ সৃষ্টি হলো, আমরা সুস্থ হলাম। এই যে ভাইরাসটা যেটা প্রবেশ করলো, এই ভাইরাসটা হচ্ছে গিয়ে অ্যান্টিজেন। অর্থাৎ যে কোনো বিজাতীয় প্রোটিন বস্তুই হচ্ছে অ্যান্টিজেন, এবং যারা রোগ সৃষ্টি করছে তাদের মধ্যে ভাইরাস রয়েছে, আরও বিভিন্ন বস্তু রয়েছে। তো এই ভাইরাসটা এখানে অ্যান্টিজেন হিসাবে কাজ করলো। কিন্তু ভাইরাসটা অ্যান্টিজেন হিসেবে কাজ করলো, আমাদের রোগ সৃষ্টি করলো, কিন্তু একই সাথে কিন্তু আমাদের দেহের মধ্যে একটা প্রোটিন তার বিরুদ্ধে তৈরি হয়ে থাকলো। সেটা ভাইরাস, কোন ভাইরাসটা প্রবেশ করছে? ধরা যাক এই সাদা ভাইরাসটা প্রবেশ করেছে, কথার কথা বলছি, বা চিকেন পক্স ভাইরাস প্রবেশ করেছে, তাহলে চিকেন পক্স ভাইরাসের এগেনস্টে একটা অন্য প্রোটিন তৈরি হয়ে থাকবে, সেই প্রোটিনটা হচ্ছে অ্যান্টিবডি। পোলিও ভাইরাস বা তোমার মিজলস ভাইরাস প্রবেশ করেছে, হামের ভাইরাস প্রবেশ করলো, সেখানে হাম হলো, তার এগেনস্টে ঠিক পার্টিকুলারলি সেই অ্যান্টিবডি বা সেই প্রোটিনটা তৈরি হয়ে থাকবে। অর্থাৎ যত রকমের ভাইরাস এখানে প্রবেশ করবে, প্রত্যেকের এগেনস্টে ঠিক সেই মতো পার্টিকুলারলি প্রত্যেকের এগেনস্টে নির্দিষ্টভাবে সেই ধরনের প্রোটিন তৈরি হয়ে থাকবে, সেটাই হচ্ছে গিয়ে অ্যান্টিবডি। অর্থাৎ পার্টিকুলারলি যেই ভাইরাস প্রবেশ করে রোগ সৃষ্টি করছে, তার এগেনস্টে আবার একটা নতুন করে প্রোটিন আমাদের দেহে তৈরি হয়ে থেকে যাচ্ছে, সেটাই হচ্ছে অ্যান্টিবডি। পরবর্তীতে সেই ভাইরাসটাই যখন আবার প্রবেশ করবে, তখন সেই অ্যান্টিবডি পার্টিকুলারলি সেই রোগের জন্য যেটা তৈরি হয়েছিল সেটা তাকে মেরে ফেলবে। এইভাবে বিভিন্ন রোগ জীবাণুর যে
অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সেখানে আমাদের দেহে যে এই রোগ সৃষ্টি না হয় বা হচ্ছে না, সেটাকে আমরা বলছি অনাক্রমতা। প্রশ্ন উঠছে, এখানে একটা প্রশ্ন আসা উচিত যে তাহলে পোলিও রোগের ক্ষেত্রে কি করা হয়? তাহলে পোলিও রোগ যদি হয় তাহলে সেটা জন্য তাহলে পোলিও ভাইরাস ভেতরে প্রবেশ করবে, তাহলে তার পোলিও হবে, তাহলে তার ভবিষ্যতে আর কোনো দিন পোলিও হবে না। এখানে একটা প্রশ্ন উঠছে বা কথা আছে যে আমাদের যে চিকেন পক্স বা হাম যে রোগটা হচ্ছে সেটা কিন্তু নির্মূল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করতে পারছি। পোলিও যখন হবে, যদি সে রোগটা হয়ে যায় তখন তার হাত এবং পাগুলো সরু হয়ে যায়, সে কিন্তু আর রিকভারি করতে পারে না। তাহলে সেখানে উচিত যে যাতে পোলিও রোগটা না হয়, অথচ সেখানে তাহলে আমাদের কি করতে হবে না, ভ্যাকসিন তো তাকে দিতে হবে। খেয়াল করে দেখবে যে ভ্যাকসিনের ডোজ, পোলিও ডোজ 2 ফোঁটা করে পোলিও, ওরাল পোলিও ভ্যাকসিন বলা হয়, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থাৎ 2 ফোঁটা করে ড্রপ দিয়ে দেওয়া হয় শিশুর মুখে। সেটা কি না, তাকে আস্তে 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 সেই রোগের জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাতে সাহায্য করা হয়, এবং অবশেষে একটা বুস্টার ডোজ দেওয়া হয়। যেই ডোজটা প্রথমেই দেওয়া যাবে না, বুস্টার ডোজটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে তার পোলিও রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। সেই ভাইরাসটাকেই, এটা একটা ভাইরাস, এটা যদি সম্পূর্ণভাবে আমাদের দেহে প্রবেশ করে বা সেই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণভাবে যদি আমাদের দেহে প্রবেশ করে, যেমন টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া যদি সম্পূর্ণভাবে প্রবেশ করে তাহলে আমাদের টিউবারকুলোসিস হবে, যক্ষা রোগ হবে। কিন্তু এটাকে যদি আমি গুঁড়ো গুঁড়ো করে দিই, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলাম, ডাস্ট করে দিলাম, করে দিয়ে তার থেকে সামান্য একটু অংশ আমাদের শরীরে প্রবেশ করে দিলাম, তাহলে এইখানে যে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিনটাই কিন্তু আমাদের শরীরে প্রবেশ করলো। তার এগেনস্টে তাহলে কী হলো, তাহলে সে যেটা প্রবেশ করলো সেটা অ্যান্টিজেন, আর তার এগেনস্টে যেটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডিটা তৈরি হয়ে আমাদের থেকে গেল, কিন্তু আমাদের রোগ সৃষ্টি হলো না। এটা হচ্ছে ভ্যাকসিনের মূল কথা। সর্বশেষে আমরা আসছি, সেটা হচ্ছে সুয়েজ ডিসপোজাল বা বর্জ্য পরিষ্কার। এটা আমাদের দেশের একটা বিশাল প্রবলেম, ভীষণ সমস্যা। অর্থাৎ প্রত্যেকটা ড্রেন বলো বা নিকাশি যে নালাগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে না, জমে যাচ্ছে, বর্জ্যের মধ্যে জমে যাচ্ছে। তো আমরা অনেকেই কি করি না, তরকারির খোসা ফেলে দিলাম, তরকারির খোসা তো সবুজ বা বিভিন্ন বর্ণের হয়, কিন্তু ড্রেনের মধ্যে ফেলে দেওয়ার কয়েকদিন পরে সেটা কালো হয়ে যায় কেন? তার কারণ হচ্ছে গিয়ে আমরা যত রকমের বর্জ্য ফেলছি বা যেখানে গিয়ে ডাম্পিং করা হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু সেখানে কাজ করে, অর্থাৎ তারা সেখান থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে সেগুলিকে কি করে না, মৌলিক উপাদানে বিশ্লিষ্ট করে দেয়। মৌলিক উপাদানে বিশ্লিষ্ট করে বিভিন্ন মৌলিক উপাদান, সেখানে ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, নাইট্রেট, ফসফেট, এগুলো বিভিন্ন ধরনের জিনিসে ভেঙে দেয়। ভেঙে দিয়ে তারপরে সেগুলিকে কি করছে না, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এবং সেখানে সেটা সেই বর্জ্যটা আর থাকছে না। তুমি যেই বর্জ্যটা ফেলেছো, দেখবে যে বিভিন্ন জায়গাতে বর্জ্যর জন্য যে ড্রাম রাখা থাকে বা কন্টেনার রাখা থাকে সেখানে লেখা থাকে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কি না, সেখানে জীবজ বস্তু ফেলা উচিত বা ফেলা যেন হয়, ফেলতে হবে, যাতে সেখানে বিভিন্ন জীবাণু তাদেরকে ডিগ্রেড করে পচিয়ে সেটাকে মৌলিক উপাদানে ভেঙে পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারে এবং পরিবেশে মৌলিক উপাদানগুলিকে ফিরিয়ে দিতে পারে। অপরদিকে নন বায়োডিগ্রেডেবল উপাদানগুলিকে আমরা কারখানাতে নিয়ে গিয়ে অন্য কোনো উপায়ে তাদেরকে এক্সপোজ করতে পারি বা ইউজ করতে পারি, রিসাইকেল করতে পারি। তো মহাকাশযানে, তারপর যেমন মহাকাশযানে বা আমরা বাড়িতে যে বিভিন্ন ধরনের গাছ, সবুজ গাছ রাখছি, আমরা বাড়ির ভেতরে অনেকেই আমরা সবুজ গাছ রাখি। তো সবুজ গাছ রাখার অর্থটা কি না, তারা কি হচ্ছে সালোকসংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন তৈরি করছে, করে আমাদের ঘরের যে বাতাস পরিবেশ সেটাকে নির্মল রাখছে। মহাকাশযানে ক্লোরেল্লা নামক এক প্রকারের শ্যাওলা সেখানে নিয়ে যাওয়া হয়। তারা কি করছে না, মহাকাশযানের ভেতরের যে পরিবেশটা সেটাকে নির্মল রাখছে, অক্সিজেন যুক্ত করছে এবং দূষিত অংশটাকে তারা নিয়ে নিচ্ছে। আমরা এই যে উপকারী দিক, ব্যাকটেরিয়ার উপকারী দিকগুলোকে নিয়ে যে আমরা আলোচনা করলাম, ব্যাকটেরিয়া বা জীবাণুর উপকারী দিকগুলোকে নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে
যে ক্ষতিকারক দিকটা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন সেখানে আমরা বলেছিলাম যে এই ক্ষতিকারক দিকের মধ্যে বিভিন্ন রকমভাবে তারা যে ছড়াচ্ছে তার মধ্যে রয়েছে পানীয় জল, খাদ্য, বিভিন্ন ধরনের খাদ্য তার মাধ্যমে। তো এই পানীয় জল এবং বিভিন্ন ধরনের খাদ্যের মাধ্যমে তারা কিভাবে ছড়াচ্ছে, তো পানীয় জল এবং খাদ্যের মাধ্যমে ছড়াচ্ছে অর্থাৎ যেই জায়গা থেকে পানীয় জল আমরা তুলছি সেই জায়গাটা কতটা শুদ্ধ, অর্থাৎ মানুষ বলে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেথ, মানুষ নিজের ধ্বংসের জন্য নিজেই দায়ী বা নিজের ক্ষতির জন্য নিজেই দায়ী। তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যে সেপটিক ট্যাঙ্ক তৈরি করছি বা বিভিন্ন ধরনের যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছি, সেই ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলছি, সেপটিক ট্যাঙ্কের মধ্যে যে বিভিন্ন ধরনের যে মলমূত্র ইত্যাদি গিয়ে পড়ছে, সেখানে যদি লিকেজ হয়, লিকেজ হলে পর তখন সেটা কী হচ্ছে আস্তে আস্তে চুয়ে সেটা মাটির নিচে গ্রাউন্ডে চলে যাচ্ছে। আমরা জলটা তুলছি গ্রাউন্ড ওয়াটার, সেখানে গিয়ে যদি মিশে যায়, সেখানে সেই জীবাণুগুলো মিশে গেলে পর সেই জলটাকেই আমরা তো ইউজ করছি, ব্যবহার করছি, ফলে সেটা কিন্তু কন্টামিনেটেড অর্থাৎ সংক্রামিত জল আমরা ব্যবহার করছি। তাহলে আমরাই আমাদের ক্ষতির জন্য দায়ী। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমরা বিভিন্ন ধরনের যে খাদ্যবস্তু খাচ্ছি, এই খাদ্যবস্তুর খাওয়ার তার যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণটা অর্থাৎ তাকে যে ঠিকমতো রাখবো, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল নিয়ে আসছি, নিয়ে এসে তাকে ঠিকমতো রাখা অর্থাৎ তাদেরকে কিভাবে তাদেরকে ঠিকমতো আমরা রাখবো, নিয়ে সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফলমূল শাকসবজির সঙ্গে সঙ্গে সবটাই তো খাওয়া হয় না, তাহলে তার বিভিন্ন পদ্ধতিগতভাবে তাদেরকে আমাদেরকে কী করতে হবে, এটা সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ। এই প্রিজার্ভ করার জন্য যেমন শাকসবজি প্রিজার্ভ করার জন্য অনেক জায়গাতেই রয়েছে, তাদেরকে ড্রাই করে রাখা হয়, শুকিয়ে রাখা হয়। বাঁধাকপি রয়েছে বা বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, তাদের শুকিয়ে রাখা হয়, সেটাকে ব্যবহার করা হয়। তারপরে ক্যানিং, কোনো বিশেষ পাত্রের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে তাদেরকে রাখা হয় বা এয়ারটাইট প্যাকিং করে রাখা হয়। রেফ্রিজারেশন অর্থাৎ আমরা ফ্রিজের মধ্যে, আমাদের সবচেয়ে ইজি প্রসেস এখন হচ্ছে গিয়ে রেফ্রিজারেট, অর্থাৎ মাছ মাংস যদি কিছু রাখতে হয় তখন সেটা আমরা ডিপ ফ্রিজে রাখি। অন্যান্য কোনো শাকসবজি তারা আমরা বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে নিচের দিকে বা ভেজিটেবল র্যাক রয়েছে সেখানে রাখি, তাহলে শাকসবজি ফলমূল সেখানে অনেক দিন টাটকা অবস্থায় থাকছে। আমরা ভিনিগার প্রয়োগ করে বা সল্টিং, বাড়িতে যে আচার তৈরি করা হয়, আচার করার সময় সেখানে নুন এবং সেখানে চিনি দেওয়া হয়। নুন এবং চিনির মধ্যে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদি যদি পড়ে তখন তারা সেখানে মারা যায়। কেন মারা যায় না, তাদের দেহ থেকে ডিহাইড্রেটেড জলটা বেরিয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং তারা সেখানে মারা যায়। তারপরে রয়েছে পাস্তুরাইজেশন, অর্থাৎ আমরা যে প্যাকড মিল্ক দুধ খাচ্ছি সেখানে লেখা থাকে দেখবে পাস্তুরাইজড মিল্ক, বা বিভিন্ন প্যাকেট জাতীয় খাদ্যবস্তুর মধ্যে লেখা থাকে সেখানে পাস্তুরাইজ, অর্থাৎ উচ্চ চাপ এবং তাপমাত্রাতে সেখানে জীবাণুকে ধ্বংস করে সেই প্যাকেটের খাদ্যবস্তুগুলিকে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে কি খাদ্যকে আমরা কিভাবে অনেক দিন ধরে সেখানে ভালো রাখবো। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। অর্থাৎ অণুজীবের জগৎ বলতে যেটা বোঝাচ্ছে, প্রথম দিকে আমরা তাদের বিভিন্ন অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাক, এদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি, তাদের চরিত্রকে নিয়ে, তাদের বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে তারা আমাদের কি কি আন্তঃসম্পর্কের মধ্যে উপকারী দিক এবং ক্ষতিকারক দিক, আমরা ক্ষতিকারক দিকের মধ্যে বিভিন্নভাবে পেলাম যে তারা কি কি রোগ সৃষ্টি করছে, কত রকমভাবে তারা রোগ সৃষ্টি করছে, রোগ সৃষ্টির জন্য তারা কিভাবে ছড়াচ্ছে, কত রকমভাবে খাদ্যের মাধ্যমে ছড়াচ্ছে, পানীয় জলের মাধ্যমে ছড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের উপকারী দিকের মধ্যে রয়েছে কিভাবে দুধ থেকে দই তৈরি করছি, কিভাবে বাতাসের নাইট্রোজেনকে আমরা সংবন্ধন করে আমাদের প্রোটিন খাদ্যের উপাদান পাচ্ছি। আমরা যে মাছ মাংস ডিম পাচ্ছি তারা তো সেটা সেই যে প্রাণীজ উপাদান, প্রাণীজ অংশ, প্রাণী যারা তাদের সেই শাকসবজি ফলমূল খাচ্ছে সেখান থেকে আমরা পাচ্ছি। তাছাড়া আরও বিভিন্ন ধরনের উপকারী দিক, যেমন ওষুধ প্রস্তুতি, ভ্যাকসিন প্রস্তুতি, তারপরে বর্জ্য পরিষ্কার ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করলাম। কাজেই এই চ্যাপ্টারটা এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ।